আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2025-এ। এই কুইজ শো আপনাদের সামনে নতুনভাবে এসছে 2025-এ। আমরা নতুন ফরম্যাটে চালু করেছি বিষয়ভিত্তিক রাউন্ড এবং কুইজ রাউন্ড, এই দুটি রাউন্ডে আমাদের পুরো অনুষ্ঠানটা সাজানো। প্রতিবারের মতো এবারও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন স্কুল যোগ দিচ্ছেন আমাদের সাথে এই কুইজ খেলায়। তো দেখে নি আমাদের আজকের এই কুইজ শোতে কোন দুটি স্কুল এসেছেন। জান্নাতুল মাওয়া নবম শ্রেণী বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। জুওয়াইরিয়া বিনতে জসিম নবম শ্রেণী বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। আইবা সারতাজ এসওএস হারমান মেইনার কলেজ ঢাকা নবম শ্রেণী। মাহিরাহ নাওয়ার এসওএস হারমান মেইনার কলেজ ঢাকা নবম শ্রেণী। পরিচিত হয়ে গেলে এবারে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠান নিয়ম। এরই মধ্যে নিশ্চয়ই আপনারা জানেন যে কিভাবে আমরা সাজিয়েছি, তারপরে একবার বলে দিই। সেটা হচ্ছে প্রথম রাউন্ডটা থাকছে বিষয়ভিত্তিক রাউন্ড, সেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে দুটো করে প্রশ্ন করবো। আরেকটি হচ্ছে কুইজ রাউন্ড, যেখানে 1 মিনিট সময়ের মধ্যে আমরা 10টা প্রশ্ন করব। যেসব বিষয়গুলো থেকে প্রশ্ন করব সেগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব। আর যেটা হবে যে নাম্বারিংয়ের বেলায় বিষয়ভিত্তিক রাউন্ডে, অর্থাৎ যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন করব সেগুলোতে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। আর কুইজ রাউন্ডে ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না, সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর। এটা হচ্ছে বাজার সিস্টেম। বিষয়ভিত্তিক রাউন্ডে বাজার চাপবেন, কিন্তু কুইজ রাউন্ডে বাজার চাপার কোনো বিষয় নেই, সেটা প্রতিটা দলের জন্য নির্দিষ্ট 10টি করে প্রশ্ন থাকবে। তাহলে শুরু করি আমাদের আজকের কুইজ শো কুইজ 2025। শুরুতেই যে বিষয় থেকে প্রশ্ন থাকছে সেটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্যায়ে। তিনি একজন বিখ্যাত কবি, বাংলাদেশের বিখ্যাত কবি, যিনি স্বপ্নময়ী এবং তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ সোনালী কাবিন, এটির জন্য তিনি সবচেয়ে বেশি বিখ্যাত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার কবিতায় দেশের প্রতি গভীর ভালোবাসা ছিল। প্রশ্ন হচ্ছে যে মানুষটির ছবি আমরা দেখতে পাচ্ছি, যার কথা আমরা বললাম, এই বিখ্যাত কবির নাম কি? সোনালী কাবিন। আমাদের কার আগে বাজার চেপেছেন? বিকারুন্নেসা জি, আপনাদের উত্তর আল মাহমুদ। আল মাহমুদ। দেখি বিকারুন্নেসা আপনাদের উত্তর সঠিক কিনা। উত্তর সঠিক হলে পাবে 10 নম্বর, ভুল হলে বিকারুন্নেসা খাতায় যোগ হয়ে যাবে জরিমানা 5 নম্বর। এবং আমাদের কম্পিউটার বলছে সঠিক উত্তর হচ্ছে অফকোর্স আল মাহমুদ। ভেরি ওয়েল ডান বিকারুন্নেসা। শুরুতেই 10 নম্বর নিজেদের দলের খাতায় যোগ করে নিলেন। এবার দেখার পালা যে বাংলাদেশ বিষয়ে পরের যে প্রশ্ন, সেটিতে এসওএস হারমান মেইনার দলের খাতায় 10 যোগ করতে পারেন কিনা। প্রশ্ন আসছে পর্দায়, দেখি কি থাকছে। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এটি, যেটি চট্টগ্রামের দক্ষিণে অবস্থিত এই নদীটি, এবং এই নদীতে দেশীয় মাছের প্রজনন হয় এবং সেখান থেকে পোনা সংগ্রহ করে সারা বাংলাদেশের এই পোনাগুলো ছড়িয়ে দেওয়া হয়। এবং মা মাছের জন্য এটা হচ্ছে একটা আদর্শ স্থান। ঠিক আছে, বলতে হবে যে নদীতে যে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র তৈরি করা হয়েছে, এই নদীটার নাম কি বা জায়গাটার নাম কি? কেউ ইয়াস, আবারও বাজার প্রেস করছেন বিকারুন্নেসা। হালদা নদী। হালদা নদী। কেমন করে জানলেন হালদা নদী? একসময় আমি ক্যাডেটে কোচিং করেছিলাম, তখন আমি পড়েছিলাম। ক্যাডেটে কোচিং করার সময় পড়েছেন? আচ্ছা, সমস্ত কোচিংই কিন্তু খুব বেনিফিশিয়াল, কিছু না কিছু জানা যায়, তাই না? যত বেশি চর্চা করে দেখিনি এটা হালদা নদী কিনা। আমাদের কম্পিউটার বলছে এটা হচ্ছে অফকোর্স হালদা নদী। ভেরি ওয়েল ডান। হালদা নদী চট্টগ্রামের এই প্রখ্যাত নদীটি। এটি নিয়ে কিন্তু একটা চলচ্চিত্র আছে। আমাদের প্রখ্যাত অভিনেতা, চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদ, তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন হালদা নদী নিয়ে। সেখানে প্রজনন ক্ষেত্রে চাষি, মানে যারা জেলে আছেন, তাদের জীবনের সংগ্রাম, তাদের জীবনের কথা, তারা কীভাবে মাছ ধরেন, এবং হালদা নদীতে যে বিভিন্ন রকম দূষণ চলছে, বিভিন্ন রকম সমস্যা যাচ্ছে, সেটাও এই চলচ্চিত্রে উঠে এসছে। ভেরি ওয়েল ডান বিকারুন্নেসা। বাংলাদেশ বিভাগ থেকে 20 নম্বর তুলে নিয়েছেন আপনারা।
ভিকারুন্নেসা, আপনাদের সাথে একটু গল্প করতে চাই। আমরা জানি যে ভিকারুন্নেসা বাংলাদেশের যে কটি স্কুলের নাম রয়েছে তার মধ্যে ভিকারুন্নেসা অন্যতম, এবং তার কারণও আছে। আমরা প্রতি বছর দেখি যে পত্রিকার পাতায় যখন রেজাল্ট বের হয় তখন যেই মেয়েদের সবচেয়ে বেশি ছবি দেখা যায় বিভিন্ন পত্রিকায়, সেটা হচ্ছে ভিকারুন্নেসা, যে খুব উৎসব করছে, আনন্দ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভালো রেজাল্ট তো করতেই পারে, কিন্তু তার পাশাপাশি অন্যান্য আরও অনেক কারণ আছে যে জন্য ভিকারুন্নেসা বিখ্যাত। এবং ভিকারুন্নেসার যারা ছাত্রী আছেন, শিক্ষার্থী আছেন, তারা বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় দারুণভাবে সফল। কেন? আসলে আমাদের স্কুলে ভালো রেজাল্টের পাশাপাশি ডিসিপ্লিনকে অনেক বেশি জোর দেওয়া হয়, এছাড়া নৈতিকতার দিকেও জোর দেওয়া হয় অনেক বেশি। আমাদের স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অনেক বেশি হয়। এছাড়া আমাদের স্কাউট রয়েছে যারা বিভিন্ন দেশে গিয়ে শান্তি প্রতিষ্ঠার রক্ষায় কাজ করে যাচ্ছে। আমার ধারণা সেই কারণে হয়তো ভিকারুন্নেসা বিখ্যাত। রাইট। আর আমি দেখেছি যে ভিকারুন্নেসাতে অনেকগুলো ক্লাব কার্যক্রম চলে সারা বছর ধরে, সেটা সম্পর্কে কিছু বলবেন? জি জি, আমাদের স্কুলে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের ক্লাব অ্যাক্টিভিটিস সারা বছর চলতে থাকে। আমাদের নানা ধরনের ক্লাব আছে, যেমন ডিবেট ক্লাব, ক্যারাটে ক্লাব, অ্যাস্ট্রোনমি ক্লাব, এরপর আর্ট ক্লাব ইত্যাদি ইত্যাদি। এই ধরনের ক্লাবে সারা বছরই তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে থাকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায়, এবং তারা আমাদের স্কুলের জন্য অনেক ধরনের অ্যাচিভমেন্ট গ্রহণ করে আনে। জান্নাতুল মাওয়া, আপনার কাছে জানতে চাইবো যে আপনার জীবনে বড় হয়ে কি করার ইচ্ছা, কি হবার ইচ্ছা? আমার জীবনে সাইকিয়াট্রিস্ট হওয়ার ইচ্ছা, এবং পেশাগত দিকের বাইরে আমার একজন ভালো মানুষ হওয়ার ইচ্ছা। বাহ, খুব ভালো। আপনার কেন আগ্রহ হলো সাইকিয়াট্রি নিয়ে পড়াশোনা করবার বা সাইকিয়াট্রিস্ট হবার? আসলে আমাদের আশেপাশে এমন অনেক ধরনের মানুষ আছে যারা এরকম মানসিক সমস্যা নিয়ে ভুগতে থাকে, কিন্তু আমাদের সমাজের বিভিন্ন প্রথার কারণে তারা আসলে এটা তেমনভাবে প্রকাশ করতে পারে না। তাই আমি একজন সাইকিয়াট্রিস্ট হয়ে তাদেরকে সাহায্য করতে চাই। জুয়াইরিয়া, আপনার কাছে জানতে চাইবো যে আপনার জীবনের স্বপ্ন কি? আমি আসলে একজন সায়েন্টিস্ট হতে চাই। তাছাড়া ব্যক্তিগত দিক থেকে আমি একজন আদর্শ চরিত্রের মানুষ হতে চাই। মাশাআল্লাহ, ভেরি গুড। সায়েন্টিস্ট হতে চান কেন? আমার আসলে ছোটোবেলা থেকে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, এবং আমি বইয়ের বিভিন্ন এক্সপেরিমেন্ট দেখে সেগুলো করার চেষ্টা করতাম। তাই? আর তাছাড়া আমি আমার দেশকে ভালো কিছু উপহার দিতে চাই, এই জন্যই আমি জান্নাতুল মাওয়া, জুয়াইরিয়া বিনতে জসিম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনাদের দুজনের কথা শুনে খুব ভালো লাগলো। বাংলাদেশ থেকে এবার চলে যাই আমাদের পরবর্তী বিষয়, ইতিহাসে। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। একজন চাইনিজ ভদ্রলোককে দেখতে পাচ্ছি, যিনি প্রাচীন চীনা সভ্যতা, যা হুয়াংহু বা হলুদ নদীর তীরে গড়ে উঠেছিল, পৃথিবীর অন্যতম পুরনো সভ্যতা হিসেবে এটি পরিচিত। চীনা সভ্যতা অনেক বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উদ্ভাবন করেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কিছু দেখি, যেমন তার মধ্যে একটা হচ্ছে পেপারে লেখা, কম্পাস, যে আগেকার দিনে নাবিকরা ওই তারা দেখে দিক নির্বাচন করতো, কিন্তু কম্পাস হওয়ার ফলে তার পক্ষে নেভিগেট করাটা অনেক সহজে গিয়েছিল। গান পাউডার, এটা দিয়ে তারা বিভিন্ন রকম অস্ত্র তৈরি করতো, আলো তৈরি করতো। তো প্রশ্ন হচ্ছে, এই সভ্যতার একজন মহাপরিচিত সম্রাট আছেন যিনি চীনে ইউনিফর্ম শাসন প্রতিষ্ঠা করেন, সব দিকে একই রকম শাসন ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে যে এই সম্রাটের নাম কি? কারো কি জানা আছে? প্রাচীন চীনা সভ্যতায় মহাপরিচিত সম্রাট, বাই চান্স যদি জানা থাকে এসওএস হারমান মেনার, নো আইডিয়া। আপনারা উত্তর দেবেন ভিকারুন্নেসা? মনে হচ্ছে না। ঠিক আছে, দেখি আমাদের কম্পিউটার কি বলে। তিনি হচ্ছেন কুইন শি হুয়াং। কুইন শি হুয়াং, তিনি হচ্ছেন সেই সম্রাট যিনি এই উদ্ভাবনগুলোর সাথে এবং সমগ্র চীনে ইউনিফর্ম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছিলেন। রাইট, চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে। বিখ্যাত একজন মানুষ সম্রাট আকবর, তিনি বাংলা সনের প্রবর্তক এবং নতুন একটি ধর্ম প্রচলন তিনি শুরু করেছিলেন। তিনি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করতেন। প্রশ্ন হচ্ছে যে তিনি যে নতুন একটা ধর্ম চালু করলেন, যেখানে সব ধর্মের যে সুন্দর বিষয়গুলো আছে সেগুলো সংমিশ্রণ করিয়ে সব ধর্মের মানুষকে একত্রে এনে তাদেরকে একসাথে করার চেষ্টা করলেন, যে ধর্ম প্রতিষ্ঠার মাধ্যমে, সে ধর্মটার নাম কি? ইতিহাস বই আমাদের আছে। ইয়াস, ভিকারুন্নেসা।
দিন ইলাহি। দিন ইলাহি। আচ্ছা, আমরা একটু আসতে চাই হারম্যান মেইনার, আপনাদের কাছে কোনো উত্তর আছে? আর আপনারা কোনো আমরা বলবো দিনই ইলাহি। আপনারা বলতে চান দিন ইলাহি। আচ্ছা, দেখে নিই এটা সঠিক উত্তর কি দিন ইলাহি কিনা। আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে রাইট, দুদলই সঠিক, দিন ইলাহি। সম্রাট আকবর তিনি এই ধর্মটা প্রচার করা শুরু করছিলেন। আমরা যদি একটু দেখি, আচ্ছা কোনো ধর্ম কি বলে যে অন্যায় করো, কোনো ধর্মে কি বলে অন্যকে আঘাত করো, কোনো ধর্মে কি বলে যে কারো সম্পত্তি কেড়ে খাও, তাই না? পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মই কিন্তু শান্তি, সব ধর্মই কিন্তু মানুষকে ভালো হবার কথা বলে, সৎ হবার কথা বলে, ন্যায় পালন করবার কথা বলে। অর্থাৎ সব ধর্মের যদি মূল বাণীগুলি যদি এক জায়গায় করি, আমরা দেখব যে প্রায় এক, সবাই একই কথা বলছে, তাই না? অলরাইট, আমাদের শেষ হয়ে গেল ইতিহাস বিভাগ থেকে দুটো প্রশ্ন। এর পরের যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়, খুব সহজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র চাইল যে একটি ইলেকট্রনিক কম্পিউটার নির্মাণের পরিকল্পনা করা হোক, এবং তারা যখন পরিকল্পনা করলেন তখন আধুনিক কম্পিউটারের জনক ভন নিউম্যান, প্রেসপার কার্টি জুনিয়র এবং হারম্যান গোল্ডস্টেইন, তারা সহ 40 জনের মতন বিজ্ঞানী একসাথে হলেন এবং তারা ভূগর্ভস্থ মাটির নিচে 50 ফুট বাই 30 ফুটের একটি কক্ষে 3 দিকে দেয়াল জুড়ে তারা একটা সিস্টেম ইলেকট্রনিক কম্পিউটার স্থাপন করলেন। এটা 1945 সালের ঘটনা। সেটি ছিল মানব সভ্যতার ইতিহাসে প্রথম কম্পিউটার। প্রশ্ন হচ্ছে এই প্রথম কম্পিউটারটির নাম কি? দুদলই বাজার প্রেস করছেন, দেখি যে কারা আগে উত্তর দেন। আচ্ছা, প্রথমে আমি দেখতে চাই এসওএস হারম্যান মেইনার, আপনাদের উত্তর এনিয়াক। এনিয়াক। ওকে, দেখি আমাদের ভিক্টোরিয়াসে কি বলে। ভিক্টোরিয়াস, আপনাদের উত্তর এনিয়াক। এনিয়াক। আচ্ছা, এনিয়াকের পুরো ভার্সন কি বলতে পারবেন, মানে পুরো রূপটা কি কেউ বলতে পারবেন? ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। অ্যান্ড কম্পিউটার, ওকে, ভেরি গুড। আচ্ছা দেখি আসলে এটা অ্যানিয়াক না ম্যানিয়াক, মানে এটা একটা ম্যানিয়াকের মতনই ব্যাপার যে এত বড় একটা কম্পিউটার, একটা এত বড় রুমের মধ্যে 3 দিক জুড়ে এত মেশিনপত্র, সেটাকে নাকি কম্পিউটার বলে। দেখি আমাদের এই কম্পিউটার কি বলে, এটা কি সেই কম্পিউটার কি বলে? অ্যাবসলিউটলি রাইট, এনিয়াক, ভেরি ওয়েল ডান। প্রথম কম্পিউটারটার নাম ছিল এনিয়াক, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, সংক্ষেপে এনিয়াক। এবং এটাই ছিল প্রথম প্রোগ্রাম অ্যাপ্লিকেশন চালানোর মতন একটা ডিজিটাল কম্পিউটার। এবং এই এনিয়াকের মধ্যে দিয়ে শুরু হয় কম্পিউটার প্রজন্মের যাত্রা। এবং আজ যে আমরা এত আধুনিক সুযোগ সুবিধা ভোগ করছি, এই যে আমরা টেলিভিশনে অনুষ্ঠান এই যে করছি, এখন আমাদের চারিপাশে ক্যামেরা, রেকর্ড হচ্ছে, সব কিছু হচ্ছে ডিজিটালি আমরা দেখতে পাচ্ছি, এই পুরোটার পেছনে পুরো অবদানটাই হচ্ছে কম্পিউটার। সো এসওএস হারম্যান মেইনার কলেজ ঢাকা, আমাদের ঢাকার মিরপুর এলাকায় এই স্কুলটি, এবং শুধু মিরপুর না, সারা বাংলাদেশেই অত্যন্ত বিখ্যাত এই স্কুল এসওএস হারম্যান মেইনার। সেখান থেকে নবম শ্রেণীর 2 ছাত্রী আমাদের সাথে আজ আছেন। একদিকে রয়েছেন আরিবা সারতাজ, নবম শ্রেণীর। সো আরিবা, আমাকে যদি একটু বলেন যে আপনার বড় হয়ে কি হবার ইচ্ছা? ইন ফিউচার আমি হচ্ছে বুয়েটে আর্কিটেকচার নিয়ে পড়তে চাই মাশাআল্লাহ, এন্ড ভেরি একটা গুড। ভালো আর্কিটেক্ট হতে চাই। বাহ, তো আচ্ছা ভালো আর্কিটেক্ট হলে কি মানে কি হবে, মানে একজন ভালো আর্কিটেক্ট কি করে একটু জানতে চাই। মানে আমি হচ্ছে কোনো অসৎ পথে হচ্ছে টাকা অর্জন করতে চাই না। আমি হচ্ছে মাশাআল্লাহ, সৎ very পথে good. থেকে নিজে যতটুকু পারি আমার নিজের অ্যাবিলিটিস দিয়ে হচ্ছে আমি কাজ করতে চাই। হঠাৎ করে আর্কিটেকচারের প্রতি আপনার আগ্রহ জন্মালো কেন? অ্যাকচুয়ালি আমার হচ্ছে ম্যাথ আর সায়েন্সের পাশাপাশি আমার হচ্ছে ড্রয়িংও অনেক পছন্দ। আরে সো বাহ, আই থট যে হচ্ছে আমার বাবা মা দুজনেই বুয়েটে, আই থট যে আমি বুয়েটে হচ্ছে পড়লে হচ্ছে বেশ ভালো হবে। নবম শ্রেণীর মাহিরা নওয়ার। সো মাহিরা, আপনার কি ইচ্ছা? আমার জীবনের ইচ্ছা আমি সেনাবাহিনীতে একজন আইটি ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিব। আইটি সেক্টরে উন্নয়ন করে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, তাই আমার ইচ্ছা আমি এই পেশাতেই যোগ দিব। কিন্তু মানে সেনাবাহিনীতে সেটা তো আপনি আইটিতে যে কোনো জায়গায় যোগ দিতে পারেন, কিন্তু সেনাবাহিনীতেই কেন? সেনাবাহিনীতে যোগ দেওয়ার কারণ হলো নিজেকে কিছুটা চ্যালেঞ্জ করা, এর একটা কারণ আছে।
আমি যখন আরেকটু ছোট ছিলাম বেশ ভীতু ছিলাম বলা যায় আর কি। হুম হুম। তাই এরকম মানে এখন কি সাহসী আমি একটু জানতে চাই। জি আচ্ছা, তাই আর কি চলো। সাহসিকতা প্রয়োজন এমন একটা পেশায় যোগ দেয়, আমি সেই ছোট্ট মাহিরাটাকে গর্বিত অনুভব করাতে চাই, এটাই আমার ইচ্ছা। আরে মাশাআল্লাহ, ভেরি নাইস, খুব ভালো, চমৎকার। এসএস শারমিন মিনার, আপনাদের সাথে গল্প করার আগে আমরা প্রশ্ন করেছিলাম যে প্রথম যে কম্পিউটার সেটির নাম কি, আপনারা দুদলই সঠিক উত্তর দিয়েছেন। অতএব ভিকারুন্নেসা এবং এসএস শারমিন মিনার দুদলই পাচ্ছেন 10 নম্বর করে। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে আমাদের দ্বিতীয় প্রশ্নে এক ভদ্রলোকের চেহারা দেখতে পাচ্ছি এবং অবশ্যই অ্যালবার্ট আইনস্টাইন। তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানে তার অবদান এবং বিশেষত একটি সূত্র আবিষ্কারের জন্য 1981 সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন এই প্রখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। প্রশ্ন হচ্ছে, কোন সূত্র আবিষ্কারের জন্য অ্যালবার্ট আইনস্টাইন 1921 সালে নোবেল পুরস্কার লাভ করলেন? এসএস শারমিন মিনার সবার আগে বাজার প্রেস করেছেন। ইকুয়ালস টু এমসি স্কয়ার। E equals to এমসি স্কয়ার। এটা তার একটি বিখ্যাত সূত্র, কিন্তু এটার জন্য তিনি নোবেল পাননি। দ্যাটস ইন্টারেস্টিং। তিনি নোবেল পেয়েছিলেন অন্য একটা কাজের জন্য, অন্য একটা সূত্রের জন্য, থিওরি অফ Theory of রিলেটিভিটি। relativity। থিওরি অফ রিলেটিভিটি। এটি তার আরেকটি বিখ্যাত সূত্র, কিন্তু এটিও নোবেল প্রাপ্তির জন্য ছিল না। নোবেল পেয়েছিলেন তিনি আরেকটা সূত্র আবিষ্কারের জন্য। আপনারা ভাবতে থাকুন, আমি একটা চাই ভিকারুন্নেসার কাছে। ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্ট, আচ্ছা, জিনিসটা কি? আসলে নোবেল যখন পড়েছিলাম তখন নোবেল পুরস্কারের জন্য বিভিন্ন শীট পড়েছিলাম, তখন এটা দেখেছিলাম। তখন এটা দেখেছেন, ওকে। সো আপনাদের কি কোনো আছে কোনো আইডিয়া যে কিসের জন্য পেলেন? আচ্ছা, আপনারা আপনাদের দুটো উত্তর দিয়েছেন, ভিকারুন্নেসা একটা উত্তর দিয়েছে। দেখি অ্যালবার্ট আইনস্টাইন স্যার কিসের জন্য নোবেল পেয়েছিলেন অ্যাকচুয়ালি, আমাদের কম্পিউটারকে বলে। কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য। ভেরি ওয়েল ডান ভিকারুন্নেসা। আলোক তড়িৎ ক্রিয়া, আলোর সাথে তড়িতের যে সম্পর্ক, তার যে ক্রিয়া, সেই সম্পর্কিত সূত্র আবিষ্কার করার জন্য তিনি নোবেল পেয়েছিলেন। আমরা জানি যে তার বিখ্যাত সূত্র রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি, ইএমসি স্কোয়ার, তাই না? এগুলো আপেক্ষিকতার তত্ত্ব, ভর শক্তি তত্ত্ব, এগুলো বিখ্যাত সমীকরণ সারা পৃথিবী। কিন্তু এই দুটোর জন্য তিনি নোবেল পাননি। নোবেল পেয়েছিলেন তিনি এই ফটো ইলেকট্রিক এফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া, এই সম্পর্কিত জন্য। দুঃখিত এসএস শারমিন মিনার, আপনাদের উত্তর ভুল হয়েছে, জরিমানা 5 আপনাদের। ভিকারুন্নেসা, ভেরি ওয়েল ডান, +10। বিজ্ঞান বিভাগ থেকে দুটো প্রশ্ন শেষ হয়ে গেল। চলে যাই আমাদের পরবর্তী বিভাগে। সাহিত্য থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। তিনি একজন মহাকবি যার ছবি আমরা দেখতে পাচ্ছি পর্দায়। তার আসল নাম হচ্ছে কাজেম আল কুরাইশি। অবশ্য এই নামে তাকে আমরা খুব একটা চিনি না, তাকে চিনি অন্য নামে। তিনি হলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। 1904 সালে তিনি রচনা করেছিলেন তার মহাকাব্য মহাশ্মশান। প্রশ্ন হচ্ছে, প্রখ্যাত এই মহাকবিকে মানে জনাব কাজেম আল কুরাইশিকে আমরা আসলে কি নামে চিনি? ভিকারুন্নেসা বাজার প্রেস করছেন। ইয়াস ভিকারুন্নেসা। কায়কোবাদ। কায়কোবাদ, আচ্ছা। এসএস শারমিন মিনার, আপনাদের ইয়াস, আপনার উত্তর দিয়েছেন। জি, আমরা বলবো কায়কোবাদ। আপনারা বলছেন তিনি কায়কোবাদ। শিওর? Sure. ভুল হলে আবারও জরিমানা 5। ঠিক আছে, আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন অবশ্যই মহাকবি কায়কোবাদ। ভেরি ওয়েল ডান ভিকারুন্নেসা এবং এসএস শারমিন মিনার, মহাকবি কায়কোবাদ। এবং মীর মুশাররফ, কায়কোবাদ, মোজাম্মেল হকের মধ্যে কায়কোবাদ কি বলা হয় যে তিনি সর্বতোভাবে একজন কবি। কবির আদর্শ, প্রেরণা, সব কিছু যদি আমরা বিবেচনা করি তাহলে বলা যায় যে তিনি প্রথম মুসলিম কবি। এবং তার একটা বৈশিষ্ট্য হচ্ছে বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনি প্রথম সনেট, যে কবিতা লেখার একটা বিভিন্ন স্টাইল আছে, তো একটা হচ্ছে সনেট স্টাইল। এই সনেট ফরম্যাটে তিনি কবিতা লিখেছেন, সেই জন্য তিনি বিখ্যাত। তবে তার মহাশ্মশান হচ্ছে তার বিখ্যাত সেই কাব্যগ্রন্থ। ভেরি ওয়েল ডান, দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চলে যাই
সাহিত্য বিভাগ থেকে আমাদের পরে প্রশ্নে দেখি কি আছে আমাদের জন্য। সুদর্শন একজন সাহিত্যিককে দেখতে পাচ্ছি। বাংলা কথা সাহিত্যে বলা হয়ে থাকে তিনি অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক। তার বিষয় ভাবনা, সমাজ বাস্তবতা, গঠন কৌশল নির্মাণে তার উপন্যাসগুলো স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠিত এবং তার একটি অসাধারণ উপন্যাস হচ্ছে লাল সালু, কাঁদো নদী কাঁদো, চাঁদের অমাবস্যা। প্রশ্ন হচ্ছে আমরা কার কথা বলছি? তার লেখা গল্প আমাদের স্কুলের বইতে আছে। বিখ্যাত মানুষ লাল সালু। মনে হচ্ছে না দুদলে কেউ উত্তর দেবার জন্য রেডি। দেখে নেই সঠিক উত্তর কোনটি। সৈয়দ ওয়ালিউল্লাহ, এবং বলা হয় যে আধুনিক বাংলা সাহিত্যের তিনি একজন কথাশিল্পী। বিশেষ করে কল্লোল যুগ, একটা যুগ বলা হয় যে সময়ে আমাদের বাংলা সাহিত্যের সেরা সমস্ত সাহিত্যিকদের আবির্ভাব হয়েছিল। সেই সময়কার সাহিত্যিক তিনি, অত্যন্ত আধুনিক একজন মানুষ। অলরাইট, এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের সাহিত্য বিভাগ থেকে দুটি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিভাগে। ভূগোল থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। পৃথিবীর সবচাইতে গভীর হ্রদ এটি। এটা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত। এর গভীরতা প্রায় 1642 মিটার এবং এটি পৃথিবীর সবচাইতে পুরনো এবং গভীর জলাশয় হিসেবে পরিচিত। প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবচাইতে গভীরতম এই হ্রদের নাম কি? কে বলতে পারবে? আচ্ছা, স্যার। বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ। দেখি এটা কি বৈকাল হ্রদ কিনা, আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে যে এটি হচ্ছে আসলে অ্যাবসলিউটলি রাইট, বৈকাল হ্রদ। ক্লাস 10 ভিকারুন্নেসা নুন। ভেরি ভেরি ওয়েল ডান, ভেরি ভেরি ওয়েল ডান। রাইট, 10 নম্বর চলে গেল ভিকারুন্নেসার খাতায়। এবার দেখে নিই আমাদের পরের প্রশ্ন কি, ভূগোল বিভাগ থেকে। সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি। বাংলাদেশের কোন জেলাটি কক্সবাজার এবং বান্দরবন জেলার সংযোগ স্থলে অবস্থিত, যেখানে সম্প্রতি একটি নতুন পর্যটন কেন্দ্র চালু হয়েছে? জি, বাজার প্রেস করেছেন এসওএস হারমান মিনার, ভিকারুন্নেসা বাজার প্রেস করেছেন একই সাথে। আগে এসওএস হারমান মিনার আপনাদের উত্তর শুনবো। সেন্ট মার্টিন। ঠিক আছে, আমি আসছি ভিকারুন্নেসার কাছে। ভিকারুন্নেসা। মহেশখালী। মহেশখালী। একদল বলছেন সেন্ট মার্টিন, একদল বলছেন মহেশখালী। আচ্ছা, দেখি কম্পিউটার কোন জেলাকে সাপোর্ট করছে এই ক্ষেত্রে। মহেশখালী। ভিকারুন্নেসা নুন ওয়ান্স এগেইন। শাবাশ। মহেশখালী জেলা এই নতুন পর্যটন কেন্দ্র হয়েছে এবং এটা কক্সবাজার বান্দরবান এটার সংযোগস্থলে অবস্থিত। মহেশখালী। দুঃখিত এসওএস হারমান মিনার, 5 নম্বর জরিমানা হয়ে গেল আপনাদের এবং 10 নম্বর দলের খাতে যোগ হলো ভিকারুন্নেসা। ভূগোল বিভাগ থেকে প্রশ্ন শেষ। চলে যাচ্ছি আমাদের পরের বিষয়ে। খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। দাবার ছবি দেখতে পাচ্ছি, দাবা নিয়ে প্রশ্ন। দাবা হচ্ছে বুদ্ধির খেলা আমরা জানি এবং বিশ্বজুড়ে খুবই জনপ্রিয়। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে প্রথম রাশিয়ায় অনুষ্ঠিত হয়। প্রশ্ন হচ্ছে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে প্রথম শিরোপাটি কোন দেশ অর্জন করেছিল, অর্থাৎ প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কারা হয়েছিল? প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়নে শিরোপা লাভ করেছিল কোন দেশ? হারমান মিনার উত্তর দিচ্ছেন না, ভিকারুন্নেসা উত্তর দিচ্ছেন। আপনাদের উত্তর রাশিয়া। রাশিয়া। আচ্ছা, দেখি কম্পিউটার কি বলে। সত্যি তাই, রাশিয়া। ভেরি ওয়েল ডান। আমরা জানি যে বিশ্বে দাবাতে যত রেকর্ড আছে তার বেশিরভাগই কিন্তু রাশিয়ার দাবা খেলোয়াড়দের দলের খাতায় আছে। সম্প্রতি ভারতের একজন তরুণ, সে কিন্তু এবার বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে, সবাইকে অবাক করে দিয়ে, তাই না? কিন্তু আমরা যদি দেখি আনাতোলি কারাপভ থেকে শুরু করে বিভিন্ন যারা বিশ্ববিখ্যাত দাবা খেলোয়াড় তারা প্রায় সবাই রাশিয়া। এবং প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল রাশিয়া এবং প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিতও হয়েছিল রাশিয়া। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান ভিকারুন্নেসা। 10 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়।
খেলাধুলা বিভাগের পরে প্রশ্ন আসছে পর্দায়। দেখি, বাংলাদেশ ক্রিকেট দলকে দেখতে পাচ্ছি। বাংলাদেশের ক্রিকেট দল তাদের প্রথম টেস্টটা জয় করে 2005 সালে, এবং এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা বিশেষ মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দলের যে প্রথম টেস্ট জয়টি পেয়েছিল বাংলাদেশ, কোন দলের বিরুদ্ধে বা কোন দেশের দলের বিরুদ্ধে এই জয়লাভ করেছিল? প্লিজ জলদি, সময় শেষ হয়ে যাচ্ছে। আই এম সরি। কোন দল দিচ্ছেন উত্তর? দিচ্ছেন না। ওকে, টাইমস আপ। জি, দিবেন উত্তর? আমরা বিকরুন্নিসা, আপনাদের উত্তর? জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে। ওকে, লেটস সি। অ্যাবসলিউটলি রাইট, বিকরুন্নিসা। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, ভেরি ভেরি ওয়েল ডান। জিম্বাবুয়ে তাদের বিরুদ্ধে 2005 সালে প্রথম টেস্ট খেলায় জয়লাভ করেছিল বাংলাদেশ। ভেরি ওয়েল ডান। আবারও 10 নম্বর বিকরুন্নিসার খাতায়। আর এর সাথে সাথেই শেষ হলো আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড। আমাদের 6টি বিষয় থেকে প্রশ্ন করা শেষ। এবারে আমরা যে বিষয়টিতে যাব সেটি হচ্ছে কুইক কুইজ। 1 মিনিট সময়, 10টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য থাকছে 5টি করে নম্বর। ভুল হলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। প্রথমে SOS সার্ভেন্ট মেয়ের আপনাদের জন্য। রেডি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় কোন সালে? সেন্ট মার্টিন দ্বীপের আরেক নাম কি? ওয়েবসাইটে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। গ্রিনল্যান্ড এই দ্বীপটির মালিক কারা? কোন দেশ? গ্রিনল্যান্ড দ্বীপের মালিক কোন দেশ? আলোচিত মাউরি আদিবাসী তারা কোন দেশে বসবাস করেন? মাউরিরা আসাম। এরপর হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব কোন দেশে সংঘটিত হয়েছিল? কালচারাল রেভলিউশন, সাংস্কৃতিক বিপ্লব। CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নেসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? নাসা, USA, মার্কিন যুক্তরাষ্ট্র। উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী চলচ্চিত্রকার কে? ভারতীয় উপমহাদেশে প্রথম কে অস্কার পুরস্কার লাভ করেন? বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। কোন চিত্রশিল্পী বাংলাদেশের একটি শিশু স্বর্গ গড়ে তুলেছিলেন নড়াইলে? কোন চিত্রশিল্পী গড়ে তুলেছিলেন শিশু স্বর্গ? বাংলাদেশের প্রথম ইন্টারনেট চালু হয় কোন সালে? সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? 2000 সালে। আলোচিত মাউরি আদিবাসীরা কোন দেশে বসবাস করেন? সাংস্কৃতিক বিপ্লব কোন দেশে সংঘটিত হয়? উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী চলচ্চিত্রকার শিশু স্বর্গ কে গড়েন? দুঃখিত, 1 মিনিট সময় শেষ। দেখে নিই সঠিক উত্তর ছিল কোনগুলো। বাংলাদেশের প্রথম ইন্টারনেট চালু হয় 1996 সালে। সেন্ট মার্টিন দ্বীপের আরেক নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। ওয়েবসাইটের www পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অ্যাবসলিউটলি রাইট। গ্রিনল্যান্ড এই দ্বীপটির মালিকানা হচ্ছে ডেনমার্কে। এই মাউরি সম্প্রদায় বাস করে হচ্ছে নিউজিল্যান্ডে তারা বাস করেন। সাংস্কৃতিক বিপ্লব বা কালচারাল রেভলিউশন এটি ঘটেছিল চীন। CPU সঠিক উত্তর দিয়েছেন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নাসা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। উপমহাদেশে প্রথম যিনি অস্কার পান তিনি হচ্ছেন চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। আর শিশু স্বর্গ নড়াইলে শিশুদের জন্য তার ঘরে, তার জায়গায় একটা নৌকার মধ্যে গড়ে তুলেছিলেন শিশু স্বর্গ শিল্পী SM সুলতান। দেখা যাচ্ছে 3টি প্রশ্নের উত্তর পেয়েছি সঠিক, তাই না? নাকি আরো বেশি? 3টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি SOS সার্ভেন্ট ম্যানের কাছ থেকে। আপনারা পেয়ে যাচ্ছেন 15 নম্বর। অভিনন্দন SOS সার্ভেন্ট ম্যানের। এবার শেষ 1 মিনিট কুইক কুইজের থাকছে বিকরুন্নিসার জন্য। তৈরি বিকরুন্নিসা? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয় কোন পদার্থ? পেন্সিল। যক্ষার জন্য যে টিকা দেওয়া হয় সেটির নাম কি? মাস্টারদা সূর্য সেন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? ব্রিটিশ বিরোধী আন্দোলন। 1971 সালে কনসার্ট ফর বাংলাদেশ নিউইয়র্কের মেডিসন স্কয়ারে। নবান্ন চিত্রকর্মটি কার? কোন চিত্রশিল্পী? নবান্ন।
জয়নুল আবেদিন বাংলাদেশের হাজং এই নৃগোষ্ঠী কোথায় বাস করে? সিলেট। সিলেট। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? বিশ্ব পরিবেশ। 2রা মার্চ। ঢাকা প্রথম রাজধানী হিসাবে ঘোষিত হয় কবে, কোন সময়ে? বাংলাদেশ ও সুবেদার ইসলাম খানের সময়। জি, সুবেদার বাংলাদেশ ও মিয়ানমার কোন নদীর দ্বারা আলাদা? নাফ। নাফ নদী। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট? সুন্দরবন। সুন্দরবন। পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয় কোন কাঠ। কাঠ। কাঠ না, কোন ধাতু? যক্ষার জন্য যে টিকা দেওয়া হয়। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? ঢাকার প্রথম রাজধানী কবে 14 হয়েছিল? এপ্রিল বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। কবে? 16 এপ্রিল। 16 এপ্রিল। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই সঠিক উত্তর। পেন্সিল তৈরিতে ব্যবহার হয় গ্রাফাইট, ওই যে কালো যে জায়গাটা, কালো গ্রাফাইট। যক্ষার জন্য দেওয়া হচ্ছে বিসিজি টিকা। আমাদের সবারই হাতের মধ্যে একটা গোল দাগ আছে, বিসিজি টিকা দেওয়া হয় যক্ষার জন্য। মাস্টারদা সূর্যদা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন। সঠিক উত্তর। কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সঠিক উত্তর। নবান্ন জয়নুল আবেদিন। হাজং নৃগোষ্ঠীর বাস হচ্ছে নেত্রকোনায়, সিলেট নয়। বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। ঢাকা প্রথম রাজধানী ঘোষণা করা হয় সেই 1610 সালে। সঠিক উত্তর। মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে বিভাজনকারী নদীটির নাম নাফ নদী এবং সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সুন্দরবন। সো দেখা যাচ্ছে 5টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি ভিকারুন্নেসার কাছ থেকে। অতএব ভিকারুন্নেসা পেয়ে যাচ্ছেন 25 নম্বর। অভিনন্দন ভিকারুন্নেসা। জানিয়ে দিই আপনাদেরকে ফাইনালি কোন দল কত স্কোর করেছে। দেখা যাচ্ছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর শাখার জান্নাতুল মাওয়া নবম শ্রেণীর এবং জুবাইরা বিনতে জসিম তিনিও নবম শ্রেণীর, তারা দুজনে মিলে অর্জন করছেন সর্বমোট 115 নম্বর। অভিনন্দন ভিকারুন্নেসা নূন আজিমপুর শাখা। এসওএস হারবেন মিনার কলেজ থেকে অংশ নিয়েছেন আরিবা সরতাজ নবম শ্রেণীর এবং মাহিরাহ নাওয়ার নবম শ্রেণীর, তারা দুজনে মিলে অর্জন করছেন সর্বমোট 60 নম্বর। অভিনন্দন এসওএস হারবেন মিনার। ধন্যবাদ আপনাদের দু দলকে। আপনাদের জন্য একটা খবর জানাতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের কুইজ সম্পর্কে বিভিন্ন রকম তথ্য জানতে চান, আমাদের কুইজ শো সম্পর্কে আপডেটেড থাকতে চান, তারা চাইলে আমাদের ফেসবুক পেজে রেগুলার ভিজিট করতে পারেন এবং এটা সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুকে গিয়ে কুইজ লিখলেই আমাদের পেজটি পেয়ে যাবেন। জাস্ট সাবস্ক্রাইব, তাহলে আপনি আপডেটেড থাকতে পারবেন। তা আমাদের এই যে নতুন সিজন শুরু হলো ভিকারুন্নেসা এবং এসএস হারবেন মিনারের মতন, আপনারা যদি অংশ নিতে চান আমাদের কুইজ 2025, তাহলে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটি হচ্ছে আপনাদের স্কুলের প্যাডে আমাদের কাছে আবেদন পাঠাতে হবে। তার আগে প্রথমে দুজন কুইজার নির্বাচন করুন, তারপর তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, অভিভাবকের নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ স্কুলের প্যাডে আবেদন পাঠিয়ে দিন সরাসরি আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা রইলেন আমাদের সাথে, যারা দেখলেন আজকের এই আয়োজন। আমি শিওর যে আপনারা সবাই অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। অভিনন্দন আপনাদের, 100% মার্কস। ধন্যবাদ ভিকারুন্নেসা, ধন্যবাদ এসওএস হারবেন মিনার। আপনাদের স্কুলের কথা শুনলাম, আপনাদের ভবিষ্যৎ জীবনের কথা শুনলাম এবং আমরা প্রার্থনা করি যে স্বপ্ন আপনারা দেখছেন, যে সততা, যে সৎ জীবনযাপনের স্বপ্ন আপনারা দেখছেন, যে ভালো মানুষ সবার স্বপ্ন আপনারা দেখছেন, সৃষ্টিকর্তা আমাদের সবার সেই স্বপ্ন পূরণ করুন। আজ যখন আমরা দেখতে পাই পত্রিকার পাতায় বিভিন্ন রকম দুর্নীতির কথা, অসততার কথা, তখন আমাদের মন খারাপ হয়, আমরা আশাহত হয়ে পড়ি। কিন্তু আবার যখন আপনাদের মুখের দিকে তাকাই, যখন আপনাদের কণ্ঠে শুনি সৎ জীবন যাপনের প্রত্যাশা, তখন আবার আমরা আশাবাদী হই। হয়তো এখন সময় খারাপ, আগামীতে আপনারা আমাদের ভালো সময় নিয়ে আসবেন। দেখা হবে আপনাদের সাথে আমাদের আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি ফ্রিজিং।